আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা বড় কোম্পানি তাদের সাফল্যের পেছনে যে বিশাল আর্থিক জগৎটা কাজ করে সেটা আসলে কীরকম? মানে ওরা ব্যবসা শুরু করার জন্য এত টাকা কোথা থেকে পায়, আর বছর শেষে যে লাভ লোকসানের একটা হিসাব দেয় সেটা তৈরি হয় কিভাবে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। একেবারে শেয়ার থেকে শুরু করে কোম্পানির ফাইনাল রিপোর্ট কার্ড মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত পুরো যাত্রাটা দেখব। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায় এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব শেয়ার মূলধন জিনিসটা কি সেটা দিয়ে, তারপর দেখব কোম্পানিগুলো কিভাবে টাকা তোলে, আর সবশেষে কোম্পানির ফাইনাল রিপোর্ট কার্ড পর্যন্ত যাব। যে কোনো কোম্পানির আর্থিক কাঠামোর একদম গোড়ার কথা হলো তার মূলধন। তো চলুন শুরুটাই করা যাক এই মূল ভিত্তিটা দিয়ে, মানে শেয়ার মূলধন আসলে কি। খুব সহজ করে যদি বলি, ধরুন একটা কোম্পানি তার মালিকানার একটা ছোট্ট অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করল, আর তার বিনিময়ে যে টাকাটা তুলল সেটাই হলো শেয়ার মূলধন। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বিশাল কেকের একটা টুকরো অন্যদের দিয়ে তার বিনিময়ে টাকা নেওয়া হলো। সিম্পল। এই টেবিলটা কিন্তু খুব মজার। এটা দেখাচ্ছে যে কিভাবে একটা কোম্পানির মূলধন কয়েকটা ধাপে ফিল্টার হয়ে আসে। দেখুন, প্রথমে আছে অনুমোদিত মূলধন, মানে আইনগতভাবে সর্বোচ্চ কত টাকা তোলার অনুমতি আছে। কিন্তু পুরোটা তো আর একবারে বাজারে ছাড়া হয় না, তার যেটুকু বিক্রির জন্য অফার করা হলো সেটা ইস্যুকৃত মূলধন। এবার জনগণ যা কিনতে রাজি হলো সেটা হলো বিলিকৃত মূলধন। আর সবশেষে যে টাকাটা সত্যি সত্যি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা হলো সেটাই হচ্ছে পরিশোধিত মূলধন, মানে শুরুটা বড় অঙ্ক দিয়ে হলেও হাতে আসে তার একটা অংশ। আচ্ছা, মূলধনের এই বিভিন্ন ভাগ তো বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো কোম্পানিগুলো এই টাকাটা তোলে কিভাবে, মানে প্রসেসটা কি? চলুন এবার সেটাই দেখা যাক। ব্যাপারটা একটা পিৎজার উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরুন একটা কোম্পানি হলো একটা বিশাল পিৎজা। এখন কোম্পানিটা যদি আরও বড় হতে চায়, মানে পিৎজাটাকে আরও টেস্টি করতে চায়, আরও ভালো ভালো টপিংস দিতে চায়, তাহলে তো টাকা লাগবে, তাই না? তখন সে কি করে? পিৎজার কয়েকটা স্লাইস মানে শেয়ার ইনভেস্টার্সদের কাছে বিক্রি করে টাকা জোগাড় করে। এখন কথা হলো এই শেয়ারের দামটা ঠিক হয় কিভাবে? তিনটে উপায় আছে। একটা হলো সমহার বা অ্যাট পার, মানে ১০ টাকার শেয়ার ১০ টাকাতেই বিক্রি হলো। আরেকটা হলো অধিহার বা অ্যাট প্রিমিয়াম, মানে ১০ টাকার শেয়ার হয়তো ১২ টাকায় বিক্রি হচ্ছে। বড় নামকরা কোম্পানিগুলোর ক্ষেত্রে এটাই বেশি হয়, কারণ তাদের সুনামের জন্য বিনিয়োগকারীরা বেশি দাম দিতেও রাজি থাকে। আর ৩ নম্বরটা হলো অবহার বা অ্যাট ডিসকাউন্ট, যেখানে ১০ টাকার শেয়ার ৮ টাকায় বিক্রি হয়, তবে এটা খুব একটা দেখা যায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, কোম্পানি কিন্তু চাইলেই হুট করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিতে পারে না। পুরো ব্যাপারটার পেছনে একটা ফর্মাল আইনি প্রক্রিয়া আছে। প্রতিটি ধাপ রেকর্ড করা হয়। চলুন দেখি এই টাকার লেনদেনটা ঠিক কিভাবে হয়। এই যে দেখুন, পুরো প্রক্রিয়াটা এখানে ধাপে ধাপে বলা আছে। প্রথমে ইনভেস্টররা শেয়ারের জন্য আবেদন করে আর টাকাটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। এরপর কোম্পানি সেই আবেদনগুলো দেখে শেয়ার বন্টন বা অ্যালট করে। তারপর যদি পুরো টাকা একবারে না নেওয়া হয়, তাহলে কোম্পানি বাকি টাকা দেওয়ার জন্য কল করে বা তলব করে। আর শেষে শেয়ার হোল্ডাররা সেই বাকি টাকাটা দিয়ে দেয় আর লেনদেনটা কমপ্লিট হয়। আর হ্যাঁ, পুরো ব্যাপারটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়, যাতে সবকিছু স্বচ্ছ থাকে। আর এই সমস্ত লেনদেন রেকর্ড করার জন্য একটা বিশেষ সিস্টেম ফলো করা হয়, যাকে বলে ডাবল এন্ট্রি সিস্টেম। মানে প্রত্যেকটা লেনদেনে দুটো করে এন্ট্রি হয়, একটা ডেবিট একটা ক্রেডিট। এটা করা হয় অ্যাক্রুয়াল ভিত্তিতে। সহজ কথায় এর মূল উদ্দেশ্য হল কোম্পানির আর্থিক অবস্থার একটা সত্যিকারের এবং পরিষ্কার ছবি তুলে ধরা। এটা কিন্তু আইনত বাধ্যতামূলক, যাতে হিসাবে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে। তো এত সব লেনদেন তো হলো, এবার বছরের শেষে আসে হিসাব দেওয়ার পালা। প্রত্যেকটা কোম্পানিকে তার মালিক আর সাধারণ মানুষের সামনে একটা রিপোর্ট কার্ড পেশ করতে হয়। এই রিপোর্ট কার্ডটাই আসলে বলে দেয় যে কোম্পানিটা সারা বছর ধরে কেমন ব্যবসা করল। আর হ্যাঁ, এই রিপোর্ট কার্ড বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিন্তু কোনো ঐচ্ছিক ব্যাপার নয়। কোম্পানি আইন ২০১৩ অনুযায়ী এটা তৈরি করা একেবারে বাধ্যতামূলক, কারণ এর মাধ্যমে স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এই রিপোর্ট কার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল ব্যালেন্স শিট। এর মূল সূত্রটা কিন্তু খুব সহজ। একটা কোম্পানির মোট সম্পদ সবসময় তার মোট দায় আর ইকুইটির সমান হবে।
দেখুন, একদিকে আছে কোম্পানির সব অ্যাসেট বা সম্পদ, মানে তার যা যা আছে, আর অন্যদিকে আছে এই সম্পদগুলো কেনার টাকা কোথা থেকে এলো। কিছুটা ধার করে, মানে দায়, আর বাকিটা মালিকদের নিজেদের টাকা, মানে ইকুইটি। এই দুই দিক সবসময় সমান হতেই হবে, এটাই নিয়ম। যদি আরও ভেঙে বলি তাহলে সম্পদ হলো কোম্পানির যা কিছু নিজস্ব আছে, দায় হলো কোম্পানির যা কিছু অন্যদের কাছে দেনা, আর এই দুটো বাদ দেওয়ার পর যা বাকি থাকে সেটাই হলো মালিকদের অংশ বা ইকুইটি। ব্যালেন্স শিটের পর আসে লাভ ক্ষতির হিসাব বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। এটা হলো একটা নির্দিষ্ট সময়ের গল্প, মানে এক বছরে কোম্পানি মোট কত টাকা আয় করল আর তার পেছনে মোট কত টাকা খরচ হলো তার হিসাব। মোট আয় থেকে মোট খরচ বাদ দিলেই বেরিয়ে আসে যে কোম্পানিটা আসলে লাভে আছে না লোকসানে। আচ্ছা, এবার একটা বেশ মজার কিন্তু একটু জটিল বিষয়ে আসা যাক। ভাবুন তো, একটা কোম্পানি কি তার জন্ম হওয়ার আগেই লাভ করতে পারে? মানে কোম্পানিটা কাগজে কলমে তৈরি হয়নি, কিন্তু তার আগেই প্রফিট? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু অ্যাকাউন্টিংয়ের দুনিয়ায় এটাও সম্ভব। এটা কিভাবে হয়? ধরুন একটা নতুন কোম্পানি একটা চালু ব্যবসা কিনে নিল, কিন্তু তারা ব্যবসাটা কিনল এমন একটা তারিখ থেকে যা তাদের নিজেদের কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হওয়ারও আগের তারিখ। ফলে ব্যবসা কেনার তারিখ আর কোম্পানি রেজিস্টার্ড হওয়ার তারিখ, এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। আর ওই সময়টাতে যে লাভটা হয় সেটাকে বলা হয় প্রাক নিবন্ধন মুনাফা। যেহেতু কোম্পানিটা তখন আইনত তৈরি হয়নি, তাই এই লাভটাকে সাধারণ লাভ হিসেবে দেখা হয় না। এটাকে একটা বিশেষ মূলধনী মুনাফা হিসেবে ট্রিট করা হয়, আর এটা সাধারণ ডিভিডেন্ড হিসেবেও ভাগ করে দেওয়া যায় না। এখন প্রশ্ন হলো, ওই সময়ের খরচগুলো কিভাবে ভাগ করা হবে? এখানে হিসাবরক্ষকরা একটা দারুণ পদ্ধতি ব্যবহার করেন। কিছু খরচ, যেমন ধরুন অফিস ভাড়া বা কর্মীদের বেতন, এগুলো সময়ের অনুপাতে ভাগ হয়। আবার কিছু খরচ, যেমন সেলস কমিশন, সেগুলো বিক্রির পরিমাণের অনুপাতে ভাগ হয়। কিছু খরচ আবার আছে যা শুধু কোম্পানি তৈরি হওয়ার পরেই হয়, যেমন ডিরেক্টরদের ফি। এভাবে ভাগ করে নিলে হিসাবটা একদম নিখুঁত থাকে। তো মূলধন জোগাড় করা থেকে শুরু করে এত রকম হিসাব নিকাশ আর রিপোর্ট তৈরির এই পুরো যাত্রাটা থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি তাহলে দাঁড়ায়, একটা কোম্পানির ব্যবসা চালাতে টাকা লাগে, যাকে আমরা বলছি মূলধন। এই মূলধন তোলার জন্য কোম্পানি তার মালিকানার অংশ বা শেয়ার বিক্রি করে। সমস্ত টাকার লেনদেন একটা নিখুঁত হিসাবরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে রেকর্ড করা হয়, আর সবশেষে কোম্পানির পারফরমেন্স আর আর্থিক অবস্থা তুলে ধরা হয় তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা রিপোর্ট কার্ডে। এটাই আসলে একটা আইডিয়া থেকে একটা সত্যিকারের জবাবদিহিমূলক কোম্পানি হয়ে ওঠার গল্প। একটা কোম্পানির আর্থিক বিবরণী বা ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট তো তার অতীতের কথা বলে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সংখ্যাগুলো কি তার ভবিষ্যৎ সম্পর্কেও কিছু বলে? আসলে এই সব হিসাব নিকাশের চূড়ান্ত উদ্দেশ্যই হলো এটা, অতীতের পারফরমেন্স দেখে বোঝা যে কোম্পানিটা ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। এই সংখ্যাগুলোই কিন্তু ভবিষ্যতের পথের একটা ইঙ্গিত দেয়।